হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর মতো আপনারা সবাই ভালো আছেন। গাইস, সুন্দর একটি স্টোরিতে সবাইকে স্বাগত। আশা করি শেষ অবধি সবার পাশে থাকবেন। 1998 সালে মাঝামাঝি সময় সজীব হোসেন, বয়স 34, রেলওয়ের একজন কর্মী। তিনি তেজগাঁ স্টেশনের নাইট শিফটে কাজ করতেন। স্টেশনে কাজ করা মানে গভীর রাত হলে কেবল প্রকৃতির পরিবেশ অনুভব করা যায়, ট্রেনের শব্দ, পাথরের ঘর্ষণ আর রাতের নিস্তব্ধতা, একা থাকার অভিজ্ঞতা। কিন্তু সজীবের এই রুটিন মাফিক জীবন এক রাতে পুরোপুরি বদলে যায়। সেই দিন ছিল আগস্টের এক ঝাপসা রাত। মাঝরাতে হালকা বৃষ্টি হচ্ছিল। স্টেশনের চারপাশ একদম ঘুটঘুটে অন্ধকার। শুধু স্টেশনের একটি পুরনো বাতি টিপ টিপ করে জ্বলছিল। সজীব অফিসে বসে ফাইল আপডেট করছিলেন। এমন সময় স্টেশনের এক পাশ থেকে এক অদ্ভুত আওয়াজ শুনতে পেলেন। শব্দটা এমন যেন কেউ মাটি খুঁজছে। শুরুর দিকে ব্যাপারটা পাত্তা দেননি, ভেবেছিলেন হয়তো কোনো পথশিশু বা বেওয়ারিশ কুকুর। কিন্তু আওয়াজটা থামছিল না, বরং তা আরও জোরালো হচ্ছিল। সজীব বিরক্ত হয়ে টর্চলাইট হাতে নিয়ে আওয়াজের দিকে এগিয়ে গেলেন। প্ল্যাটফর্মের শেষ প্রান্তে গিয়ে তিনি দেখলেন একজন নারী ঝুঁকে মাটির দিকে তাকিয়ে কি যেন করছে। টর্চলাইটটা মারতেই নারীটি থেমে গেল। সজীব জিজ্ঞাসা করলেন, আপনি এখানে কি করছেন? এটা তো সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ এলাকা। নারীটি ধীরে ধীরে সজীবের দিকে ঘুরে তাকালো। সজীবের শরীর পুরো একদম জমে গেল। নারীটির চেহারা অর্ধেক স্বাভাবিক, কিন্তু বাকি অর্ধেক ভয়ঙ্কর বিকৃতি। এক চোখ ফোলা, গালগুলো ছিঁড়ে গেছে আর ঠোঁটের কোণে রক্ত শুকানো। সে হালকা কণ্ঠে বলল, আপনি আমার শিশুকে দেখেছেন? সজীব ভয়ে কেঁপে উঠলেন। তিনি কোনো উত্তর দেওয়ার আগেই নারীটি অদৃশ্য হয়ে গেল। স্টেশনের বাতিগুলো একের পর এক নিভে যেতে লাগলো। সজীব দৌড়ে অফিসে ফিরে এলেন। দরজা বন্ধ করে চেয়ারে বসে হাঁপাচ্ছিলেন। তখনই তার মনে পড়ল, কিছুদিন আগে এখানে একটি ভয়ানক দুর্ঘটনা ঘটেছিল। একজন নারী ও শিশু মারা গিয়েছিল। তবে কি সেই নারীকেই দেখলেন তিনি? সজীব সেই দিনের ঘটনার পর থেকে আর আগের মতো থাকতে পারছিলেন না। প্রতিটি রাত তার কাছে এক আতঙ্কের পরিণতি হয়েছিল। দিনের বেলা যতই নিজেকে শান্ত রাখার চেষ্টা করতেন, রাত হলে মনে হতো কেউ যেন তার আশেপাশে তাকিয়ে আছে। এর পরের রাতে সজীব অফিসে বসে রিপোর্ট লিখছিলেন। রাত তখন প্রায় 2টা। স্টেশন একেবারে ফাঁকা। তিনি চেষ্টা করছিলেন নিজের কাজে মনোযোগ দিতে। হঠাৎ করে প্ল্যাটফর্ম থেকে কারো পায়ের শব্দ শুনতে পেলেন। শব্দটা ভারী নয়, বরং এমন যেন কেউ খালি পায়ে হাঁটছে। তিনি টর্চলাইটটি নিয়ে প্ল্যাটফর্মের দিকে এগিয়ে গেলেন। এই সময় স্টেশনে কোনো মানুষের থাকার কথা না, কিন্তু পায়ের শব্দটা আরও কাছাকাছি আসছিল। একদম কাছে গিয়ে যখন তিনি টর্চলাইটের আলোটা ফেললেন, তখন দেখলেন একটি ছোট্ট শিশু বসে আছে। ছেলেটির বয়স বড় জোর 7 থেকে 8 বছর হবে। তার গায়ে ময়লা কাপড়, চুলগুলো এলোমেলো। সজীব জিজ্ঞাসা করলেন, তুমি এখানে কি করছো? এত রাতে একা কেন? ছেলেটি কোনো উত্তর দিল না, বরং এক দৃষ্টিতে সজীবের দিকে তাকিয়ে রইল। সেই দৃষ্টি ছিল অদ্ভুত, যেন তার চোখে কোনো প্রাণ নেই। কিছুক্ষণ চুপচাপ থাকার পরে ছেলেটি নিচে সরে বলল, আমার মা কোথায়? আমি তাকে খুঁজে পাচ্ছি না। সজীব হতবাক হয়ে গেলেন। তিনি জিজ্ঞাসা করলেন, তোমার মা কে? কোথায় থাকো তোমরা? ছেলেটি কোনো উত্তর না দিয়ে হঠাৎ প্ল্যাটফর্মের এক পাশ দিয়ে অন্ধকারে চলে গেল। সজীব দৌড়ে তার পিছনে গেলেন, কিন্তু ছেলেটিকে আর খুঁজে পেলেন না। আশেপাশে ভালো করে খুঁজেও কোনো চিহ্ন পেলেন না। এই ঘটনার পর একটা অস্বস্তি কাজ করতে শুরু করে। এই ঘটনার পর সজীবের মধ্যে একটা অস্বস্তি কাজ করতে শুরু করলো। তিনি কন্ট্রোল রুমে ফিরে এসে স্টেশনে পুরনো রেকর্ড ঘাঁটতে শুরু করলেন। জানতে চাইলেন কিছুদিন আগে যেই দুর্ঘটনা ঘটেছিল সেই পরিবারের সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় কিনা। পুরনো নথি ঘেঁটে তিনি জানতে পারলেন ট্রেনের নিচে পড়ে যে নারীটি মারা গিয়েছিলেন, তার সঙ্গে একজন ছোট্ট ছেলেও ছিল আর কি। ছেলেটির নাম ছিল হাসিব আর মায়ের নাম ছিল জাহান্নুর। তারা দুইজনে প্ল্যাটফর্মের এক পাশে ভিক্ষা করছিলেন। আর তখনই দুর্ঘটনাটি ঘটে। তথ্যগুলো দেখে সজীবের মনে শিহরণ জাগল। তিনি বুঝতে পারলেন সেই ছেলেটি হয়তো কোনো সাধারণ শিশু নয়। পরের কয়েক রাত সজীবের জন্য আরও ভয়ানক হয়ে উঠল। একদিন গভীর রাতে তিনি স্টেশনে বাথরুমে যান। সেখান থেকে বের হতেই তার চোখে পড়ল স্টেশনের প্ল্যাটফর্মে এক প্রান্তে সেখানে একদল মানুষ দাঁড়িয়ে আছে বলে মনে হলো, কিন্তু তারা সবাই ঘাড় নিচু করে ঝুঁকেছিল, যেন মাটির দিকে তাকিয়ে কাঁদছে। সজীব তাদের দিকে এগিয়ে যেতে চাইলেন, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তিনি যতই তাদের কাছে যেতে চাইলেন
ততই তারা দূরে সরে যেতে লাগলো। এক সময় তারা অদৃশ্য হয়ে গেল। সজীব আতঙ্কে থেমে গেল। তখন পিছন থেকে একটা চাপা কণ্ঠস্বর ভেসে এলো, আমাদের মুক্তি দাও, আমাদের মুক্তি দাও। সজীব ভয়ে একদম জমে গেল। এর পরের দিন সজীব বিষয়টি নিয়ে তার সহকর্মী রফিকের সঙ্গে কথা বললেন। রফিক বেশ পুরনো কর্মী, তার কাছ থেকে জানা গেল এই স্টেশনে আরও বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। 1970 সালের দিকে এখানে একটি মালবিহীন ট্রেন লাইন যুক্ত হয়ে 30 জন শ্রমিক মারা গিয়েছিল। এরপরে বহুবার এই স্টেশন নিয়ে অদ্ভুত ঘটনা শোনা গেছে। কেউ বলে মাঝরাতে চিৎকার শোনা যায়, কেউ বলে প্ল্যাটফর্মে অদ্ভুত ছায়া দেখা যায়। সজীব বুঝতে পারলেন এই স্টেশন সাধারণ কোনো জায়গা নয়, এখানে কিছু একটা আছে যা মানুষের নাগালের বাইরে। সজীবের মন থেকে ভয়ের ভার কিছুতে কম ছিল না। রাত হলে মনে হতো কেউ যেন তাকে ডাকছে। প্ল্যাটফর্মে একা দাঁড়ানো তার জন্য এক অসম্ভব কাজ হয়ে দাঁড়িয়েছে। প্রতিবার মনে হতো কেউ যেন তার পিছনে দাঁড়িয়ে শ্বাস নিচ্ছে। একদিন এক রাতে সজীব সিদ্ধান্ত নিলেন তিনি এই রহস্যের সমাধান করবেন। তার মনে হলো হয়তো কোনো পুরনো ঘটনার অভিশাপ এই জায়গাটা আটকে আছে। তিনি স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলার জন্য ছুটির দিনে গ্রামের দিকে গেলেন। গ্রামের প্রবীণ ব্যক্তি মজিদ চাচা ছিলেন একসময় রেলকর্মী। তার কাছে সজীব স্টেশনের অদ্ভুত ঘটনার কথা বললেন। সবসময় মজিদ চাচা কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর গভীর কণ্ঠে বললেন, তুমি সেই জায়গার নাম জানো? ওখানে আগে একটি শ্মশান ছিল। ব্রিটিশ আমলে ওইখানকার মাটি খুঁড়ে রেল লাইন বসানো হয়। যারা ওইখানে মাটি খুঁজছিল তারা বলে মাটি নিচে অদ্ভুত সব হাড়গোড় পাওয়া যেত। সজীব মজিদ চাচার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। কিন্তু স্টেশনের দুর্ঘটনা তো অনেক পরে ঘটেছে, এর সঙ্গে শ্মশানে কি সম্পর্ক? মজিদ চাচা তখন আরও ভয়ানক কিছু বললেন। যখন শ্মশান ভেঙে রেল লাইন বসানো হয় তখন এক তান্ত্রিক এসে বলেছিলেন এই জায়গা অভিশপ্ত হয়ে যাবে, এখানে যে ট্রেন চলবে তা মানুষের মৃত্যুর কারণ হবে। এই মাটি মৃত্যুদের, আর তাদের শান্তি না দিলে এখানে কারো শান্তি হবে না, আর তাদের শান্তি না দিলে এখানে কখনো শান্তি থাকবে না। সজীবের মনে হলো এই রহস্যের মূলে সেই মৃত্যু আত্মারাই আছে। তিনি একজন স্থানীয় মোল্লার কাছে গেলেন পরামর্শের জন্য। মোল্লা সাহেব তাকে বললেন, তুমি যদি তাদের শান্তি দিতে চাও তবে তাদের উদ্দেশ্য দোয়া করতে হবে, তাদের জন্য মিলাদ পড়ো। যদি তারা অভিশাপ নিয়ে আটকে থাকে তবে তা হয়তো কেটে যাবে। সজীব সিদ্ধান্ত নিলেন পরের রাতে স্টেশনে বসে মিলাদ পড়াবেন। তিনি আরও কয়েকজন সহকর্মীকে সঙ্গে নিলেন। রফিক, আতিক, জামাল, তিনজনে তার কাছে সহকর্মী, যারা এই অদ্ভুত ঘটনাগুলো নিয়ে একইভাবে আতঙ্কিত ছিল। রাত 12টায় স্টেশনে মিলাদের আয়োজন করা হলো। একজন মাওলানা সাহেব এসে মৃত্যুদের আত্মার শান্তির জন্য দোয়া করছিলেন। চারপাশের বাতাস ভারী হয়ে উঠছিল, সবার মধ্যে এক অদ্ভুত অস্বস্তি কাজ করছিল। দোয়া চলার সময় মাঝে হঠাৎ বাতিগুলো সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল। চারদিক একেবারে অন্ধকার হয়ে গেল, আর একটা ঠান্ডা বাতাস বয়ে যেতে লাগলো। মাওলানা সাহেব গম্ভীর কণ্ঠে বললেন, কেউ ভয় পাবেন না, শুধু আল্লাহকে ডাকো। এমন সময় দূর থেকে একটি শিশুর কণ্ঠ ভেসে এলো, মা আমি আসতে পারি? সজীবের শরীর একদম ঠান্ডা হয়ে গেল। প্ল্যাটফর্মে অন্য প্রান্তে সেই একই শিশু দাঁড়িয়েছিল। সজীব তার দিকে এগিয়ে যেতে চাইলেন, কিন্তু মাওলানা তাকে থামালেন। তিনি দোয়া চালিয়ে গেলেন। একসময় অন্ধকার ভেদ করে স্টেশনের বাতিগুলো আবার জ্বলে উঠল। সেই শিশু আর সেখানে ছিল না, কিন্তু বাতাসের ভিতরে যেন এক অদ্ভুত শান্তি ফিরে আসছিল। মিলাদের পরের দিন রাতে সজীব যখন কাজ করতে গেলেন তখন কিছুটা লক্ষ্য করলেন স্টেশন আগের মতো ভয়ঙ্কর লাগছে না। প্ল্যাটফর্মে বসে চা খাওয়ার সময় তার মনে হলো বাতাসে যেন কোনো চাপ নেই। তবে এরপরও তার মনে একটি প্রশ্ন রয়ে গেল, আত্মারা কি সত্যি মুক্তি পেয়েছে নাকি তারা ফিরে আসবে? স্টেশনে মিলাদের পর কয়েকদিন কেটে গেল। সজীব লক্ষ্য করলেন ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটছে না। স্টেশনে বাতাসে যেন এক ধরনের স্বাভাবিকতা ফিরে আসছে। প্ল্যাটফর্মে বসে চা খাওয়ার সময় সহকর্মী রফিক বললেন, মনে হয় সবকিছু ঠিকঠাক হয়ে গেছে সজীব ভাই, আর সেই অদ্ভুত ছায়াগুলো দেখা যায় না। সজীব হেসে সায় দিলেন, কিন্তু তার মনের ভিতরে গভীর একটা অস্বস্তি কাজ করছিল। তিনি জানতেন স্টেশনের মতো জায়গায় যেখানে এত ভয়ঙ্কর ঘটনা ঘটেছে সেখানে এত সহজে সবকিছু স্বাভাবিক হওয়া সম্ভব না। এরপরে এক রাতে যখন সজীব একা শিফটে ছিলেন তখন একটি ফোন কল এলো। ফোনটি স্টেশন মাস্টারের ঘরের পুরনো ল্যান্ডলাইনের। এত রাতে কেউ ফোন করবে তা খুবই অদ্ভুত। তিনি ফোনটি তুললেন, ওপাশ থেকে কোনো শব্দ শোনা গেল না। কয়েক সেকেন্ড পর ধীরে ধীরে একটি কণ্ঠ ভেসে এলো, আপনি আমাদের ভুলে গেলেন?
সজীবের গলা শুকিয়ে গেল। তিনি ফোন রেখে দিতে চাইলেন, কিন্তু হাত যেন শক্ত হয়ে গেছে। ফোনের ওপাশের কণ্ঠে আবারও বলল, আমাদের মুক্তি দাও, আমরা এখনো আটকে আছি। ফোনের লাইন কেটে গেল। সজীব দ্রুত উঠে দরজার বাইরে গেলেন। চারদিকে তাকালেন, কিন্তু কিছু দেখতে পেলেন না। শুধু দূরে প্ল্যাটফর্ম এক প্রান্তে একটি ছায়া লড়তে দেখলেন। তিনি টর্চ নিয়ে এগিয়ে গেলেন, কিন্তু যতই এগাচ্ছিলেন ছায়াটা ততই দূরে সরে যাচ্ছিল। শেষে সেটা প্ল্যাটফর্মে একেবারে শেষ মাথায় গিয়ে অদৃশ্য হয়ে গেল। পরের দিন সকালে সজীব ঘটনাটি নিয়ে রফিকের সঙ্গে আলোচনা করলেন। রফিক বললেন, আপনি বলেছিলেন স্টেশনের জায়গাটা আগে শ্মশান ছিল, তাই তো? হতে পারে সব আত্মারা মুক্তি পায়নি, হয়তো কোনো ভুল হয়েছে। সজীব সিদ্ধান্ত নিলেন আরও গভীরভাবে এই রহস্যর মূলে যেতে হবে। তিনি স্থানীয় একটি পুরনো মন্দিরের পুরোহিতের কাছে গেলেন। তার কাছে পুরো ঘটনাটি খুলে বললেন। পুরোহিত শুনে দীর্ঘশ্বাস নিলেন। বললেন, এই আত্মাগুলোকে মুক্তি দিতে হলে পুরো জায়গাটির জন্য বিশেষ আয়োজন করতে হবে। শুধু দোয়া বা মিলাতে যথেষ্ট নয়, শ্মশান থেকে তুলে আনা মৃত্যু আত্মাদের শান্তি চাই, তাদের প্রাপ্য মর্যাদা দিতে হবে। পুরোহিতের কথা মতো সজীব স্থানীয় মানুষদের সাহায্যে একটি বড় আয়োজন করলেন। পুরনো শ্মশানের জায়গায় পূজা, মিলাদ এবং বিশেষ দোয়ার আয়োজন করা হলো। এই আয়োজনের অংশ নিলেন বিভিন্ন ধর্মের মানুষ। সন্ধ্যার পর দোয়া শুরু হলো। সজীব সহ সবাই গভীর মনোযোগ দিয়ে প্রার্থনা করছিলেন। হঠাৎ করে স্টেশনের বাতিগুলো একবার জ্বলে উঠল, তারপর আবার নিভে গেল। পুরো জায়গায় যেন কোনো এক অদ্ভুত শক্তি কাজ করছে। প্ল্যাটফর্মে এক প্রান্ত থেকে একটি গলার আওয়াজ ভেসে এলো, ধন্যবাদ। সজীব চোখ মেলে তাকিয়ে দেখলেন দূরে একটি নারী এবং একটি শিশুর ছায়া। তারা ধীরে ধীরে আকাশের দিকে উঠে গেল। তারপর পুরো জায়গাটা আবার নিস্তব্ধ হয়ে গেল। এরপর থেকে আর কখনো স্টেশনে অদ্ভুত কিছু ঘটেনি। প্ল্যাটফর্মটি আগের মতোই ব্যস্ত হয়ে উঠল। সজীব অনুভব করলেন অভিশপ্ত জায়গাকে মুক্তি দিতে পারছেন। তবে মাঝে মাঝে গভীর রাত হলে স্টেশনের বাতাসে এক ধরনের নীরব শান্তি নেমে আসে। সজীব তখন মনে করেন হয়তো সেই আত্মাগুলো তাকে ধন্যবাদ জানাতে আসে। রাতের স্টেশন গল্পটি আমাদের স্মরণ করিয়ে দেয়, কখনো কখনো কিছু ঘটনা মানুষের ক্ষমতার বাইরে থাকে। প্রকৃতির শক্তি এবং অতীতের স্মৃতি একসঙ্গে মিলে যে রূপ নেয় তা ব্যাখ্যা করা সহজ নয়। তবে বিশ্বাস আর সম্মিলিত প্রচেষ্টা সবকিছুকে বদলে দিতে পারে। গাইস, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখা হচ্ছে সুন্দর একটি ঘটনাতে। আল্লাহ হাফেজ।